তাহলে আজকে আমরা পলিটিক্যাল সায়েন্সের পড়বো হচ্ছে সুপ্রিম কোর্ট অফ দ্য কনস্টিটিউশন। সুপ্রিম কোর্ট সম্পর্কে কি বলা রয়েছে আমাদের কনস্টিটিউশনে, সেই সম্পর্কে জানবো। ঠিক আছে, আমরা জানি যে আমাদের মূলত দুই ধরনের আরো কোর্ট আছে, কিন্তু দুই ধরনের কোর্ট হয়, একটা সুপ্রিম কোর্ট, একটা হাই কোর্ট হয়। ঠিক আছে, এছাড়াও আরো কোর্টস আছে যেগুলো ডিস্ট্রিক্ট কোর্ট বলে, সেই সমস্ত জিনিসগুলো রয়েছে। তো আজকে দেখবো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট সিমিলার, সেম জিনিসই। ঠিক আছে, তো সুপ্রিম কোর্ট স্টার্ট হয় আর্টিকেল 124 থেকে। 124 বলে এস্টাবলিশমেন্ট অফ এ অ্যান্ড কনস্টিটিউশন অফ দ্য সুপ্রিম কোর্ট, মানে কথার অর্থ হচ্ছে সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা বা সুপ্রিম কোর্ট আমাদের দরকার। ঠিক আছে, একজন, তার মধ্যে থাকবে একজন চিফ জাস্টিস, আর 7জন থাকবে বিচারপতি, অন্যান্য বিচারপতি। হ্যাঁ, তো চিফ জাস্টিস মানে আমরা জানি চিফ জাস্টিসকে বলা হয় সিজিআই। ঠিক আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যিনি সুপ্রিম কোর্টের প্রধান থাকেন, এবং তার একটা বেঞ্চ থাকে। দেখবি যদি কেউ সুপ্রিম কোর্টের লাইভ সেশন বা লাইভ যদি কিছু দেখে থাকে, তাহলে দেখবি যে তিনটে চেয়ার থাকবে, মাঝখানে হচ্ছে যে বিচারপতি প্রধান সিজিআই, তিনি বসে থাকেন, আর দুই পাশে তার সাবঅর্ডিনেট জাজরা থাকে, মানে তাকে যারা হেল্প করেন সেই সমস্ত জাজরা থাকে। একটা বেঞ্চ থাকে, এদেরকে বলা হয় বেঞ্চ। যিনি প্রধান বিচারপতি তার বেঞ্চ থাকে। ঠিক আছে, দেখবি 3জন চেয়ারে থাকে, তিনটে লাল রঙের চেয়ার হয়, 3জনই বসে থাকে, তাকে বলা হয় সিজিআই। প্রধান বিচারপতিকে আমরা সিজিআই বলে থাকি। 124 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ সুপ্রিম কোর্ট। এইবার এর মধ্যে আর কি কি দেওয়া আছে, ক্লজ 4, এখানে ক্লজ গুলো লেখা নয়, ক্লজ গুলো দরকারও নেই খুব একটা, শুধু জানতে হবে কি কি দেওয়া আছে। সর্বোচ্চ বয়সের সময়সীমা, ঠিক আছে, হচ্ছে 65 বছর, মানে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি হবেন তার বয়স হচ্ছে 65 বছরের ঊর্ধ্বে হলে তাকে পদত্যাগ করতে হবে, বা তিনি হচ্ছে তার ইমপিচমেন্ট হয়ে যাবে। অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্ট দ্বারা নিয়োগ হন বা নিযুক্ত হন। ঠিক আছে, পদত্যাগ তাহলে কার কাছে করবেন, যার কাছে নিযুক্ত হয়েছেন তার কাছেই, তাই তো, প্রেসিডেন্টের কাছেই করবেন। আচ্ছা, মূলত সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তাকে ইমপিচমেন্ট পরে আরো পড়বো। যে ইমপিচমেন্ট কথার অর্থ হচ্ছে যেরকম রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা ইমপিচ করেছিলাম, তাই তো, ইমপিচ মানে তাকে পদচ্যুত করা, তেমনি সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও কিছু নিয়ম বা ফান্ডামেন্টালস আছে, তাদেরকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নামানো। এক তো হতে পারে যে তিনি হচ্ছে কোনো কনস্টিটিউশনাল রাইটস এর বিরুদ্ধে গিয়ে কাজ করেছেন বা কোনো রায় দিয়েছেন। ঠিক আছে, আর একটা হতে পারে তার অ্যাক্টিভিটি তিনি তেমন অ্যাক্টিভ আর থাকতে পারছেন না, বা মেন্টাল কোনো হেলথ বা ফিজিক্যাল কোনো হেলথের জন্য তার ইমপিচমেন্ট হতে পারে। ঠিক আছে, সেই সমস্ত জিনিস করব। আগে দেখে নেবো যে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি হবেন তাকে কি কি থাকতে হবে, ক্রাইটেরিয়া কি কি। সিটিজেনশিপ অফ ইন্ডিয়া, সিটিজেন অফ ইন্ডিয়া, এটা তো সব ক্ষেত্রেই হয়, যে কোনো বড় পদের ক্ষেত্রে আমাদের প্রথম নাগরিকত্ব থাকতে হবে ভারতীয় হতে হবে। কোনো হাইকোর্টে 5 বছরের জন্য তাকে জাজ থাকতে হবে, 5 বছর হাইকোর্টে। ঠিক আছে, অথবা তিনি 10 বছর আইনজীবী বা অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে তাকে। হয় 5 বছর তাকে জাজ থাকতে হবে, না হলে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাডভোকেট। এছাড়া আর কি হতে পারে, ডিস্টিংগুইশ জুরিস্ট। ডিস্টিংগুইশ জুরিস্ট কথার অর্থ হচ্ছে রাষ্ট্রপতির চোখে, ধর তুই একটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তুই ল নিয়ে পড়াচ্ছিস, ইন্ডিয়ান ভারতীয় বংশোদ্ভূত এবং ভারতীয় লোক, রাষ্ট্রপতির চোখে পড়লো যে এই লোকটা ল এর সম্পর্কে অনেক কিছু জানে, হ্যাঁ সে যোগ্য, তাহলে রাষ্ট্রপতি রেকমেন্ড করতে পারবে আগের সিজিআই কে, মানে যিনি এখন বর্তমানে রয়েছেন, তাকে বলতে পারবেন যে এরকম আমার চোখে একটা লোক রয়েছে, একজন ব্যক্তি রয়েছেন যিনি পরবর্তী সিজিআই হওয়ার যোগ্য, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হওয়ার যোগ্য, সেটা তিনি আবেদন করতে পারেন। ঠিক আছে, রিকোয়েস্ট করতে পারেন। তো রাষ্ট্রপতি পারে। এক তো হতে হবে 5 বছরের জাজের অভিজ্ঞতা থাকতে হবে, 10 বছরের আইনজীবী অভিজ্ঞতা থাকতে হবে, আর না হলে রাষ্ট্রপতির চোখে যদি কেউ পড়ে যায় এমন কোন লোক থাকে, তাহলে সেটা রাষ্ট্রপতি তাকে কি আইনজ্ঞ হিসেবে যদি পড়ে যায় তাহলে রেকমেন্ড করতে পারে। ঠিক আছে, এবার অপসারণের পদ্ধতি বলে দিলাম। অপসারণ তো দুই ভাগে হতে পারে, একটা হচ্ছে যদি তিনি কনস্টিটিউশনাল কিছু রাইটস এর বিরুদ্ধে কিছু মিসবিহেভ করে থাকেন, এই যে মিসবিহেভিয়ার। ঠিক আছে, আর ইনক্যাপাসিটি, ইনক্যাপাসিটি কথার অর্থ হচ্ছে অক্ষমতা,
যদি তিনি অক্ষম হন, কোনো জাজ প্যানেলে বসার যোগ্য না হন, মানে মানসিক কোনো অবসাদ হয়ে গেল হঠাৎ করে, তিনি সিজিআই যখন হয়েছিলেন তখন তার মানসিক কোনো সমস্যা ছিল না, কিন্তু তারপরে হয়ে গেল, তখন তাকে ছাড়তে হবে আসনটা। ঠিক আছে, এবার কিভাবে এই ইমপিচমেন্টটা হয় এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে রিমুভালের দুটো গ্রাউন্ড হলো, একটা হচ্ছে মিসবিহেভিয়ার, একটা হচ্ছে ইনক্যাপাসিটি। মানে মিসবিহেভিয়ার কথার অর্থ হচ্ছে যদি খারাপ বিহেভিয়ার হয়, আর ইনক্যাপাসিটি মানে তার যদি দক্ষতা না থাকে সেই বিষয়ে। ঠিক আছে, এইবার রিমুভাল, যে আমরা যে তাকে সরাবো, রিমুভ করব তার পদ থেকে, রিমুভালের কিছু নিয়ম আছে। রিমুভাল দুই সদনেই আসতে পারে। আমাদের জানি যে দুটো দুটো লোয়ার হাউস এবং আপার হাউস হয়, রাজ্যসভা এবং লোকসভা। তো লোকসভাকে এলএস বলছি আর রাজ্যসভাকে আরএস। তো লোকসভাতে আমাদের মোটামুটি 100 জনের একটা সম্মতি পত্র লাগবে, 100 জনের, যেখানে সিগনেচার করা থাকবে। ঠিক আছে, যে না আমাদের যে বর্তমান সিজিআই আছে তাকে পদ থেকে সরানো হবে, এরকম 100 জনের একটা সম্মতি পত্রে সিগনেচার থাকবে। তখন সেটা কোর্ট বা পার্লামেন্ট তখন সেটাকে তথ্যটাকে দেখবে যে হ্যাঁ সত্যি কি তাই, তার আগে পর্যন্ত দেখবে না। আর যদি এই জিনিসটাই রাজ্যসভায় হয় সেটা হচ্ছে 50 জনের সম্মতিপত্র লাগে। ঠিক আছে, লোকসভার ক্ষেত্রে 100 জন আর রাজ্যসভার ক্ষেত্রে 50 জন। আচ্ছা, আচ্ছা এই জিনিসটা এই যে পদ্ধতিটা হলো লোকসভা রাজ্যসভা, এই জিনিসটা কনস্টিটিউশনে কোথাও উল্লেখ নেই। ঠিক আছে, এটা উল্লেখ রয়েছে যে জাজদের যে প্যানেল পিনাল ইসের ব্যাপারটা আছে, নিয়ম কানুনের ব্যাপারটা আছে, ওটাকে বলে হচ্ছে ইনকোয়ারি অ্যাক্ট। ঠিক আছে, ওটাকে বলে জাজেস ইনকোয়ারি অ্যাক্ট। কেউ লিখতে চাইলে লিখে নিতে পারো, জাজেস ইনকোয়ারি অ্যাক্ট 1978 মনে হয় খুব সম্ভবত, 1968 জাজেস ইনকোয়ারি অ্যাক্ট 1968 এ এই কথাটা বলা আছে, এই যে রিমুভালের বিষয়, যে কিভাবে রিমুভ করা হবে। এখানে তো শুধুমাত্র সম্মতিপত্রে উঠলো নামটা, যে হ্যাঁ এরকম একটা কন্ডিশন তৈরি হয়েছে দেশে যে আমাদের একটা নতুন সিজিআই দরকার, তাকে রিমুভ করতে হবে, তো লোকসভা বা রাজ্যসভায় কথাটা উঠলো। এরপর 3 জন জাজের একটা প্যানেল হবে তৈরি নতুন। ঠিক আছে, সেইখানে ইনকোয়ারিতে 3 জন জাজ থাকবে, সেখানে যদি ওরা ভাবে ওই 3 জন জাজের যে প্যানেলটা হবে, এখানে শুধু কথাটা উঠলো, এবার এখান থেকে ট্রান্সফার করে দেওয়া হবে 3 জন জাজের একটা প্যানেলকে, 3 জন জাজের একটা প্যানেলকে ট্রান্সফার করে দেওয়া হবে। এখানে তারা দেখবেন যে হ্যাঁ সত্যি কি বিষয়টা ঠিক। যদি তারা বলেন যে হ্যাঁ সত্যি দরকার চেঞ্জ করার, তাহলে এরা আবার পার্লামেন্টে ফেরত পাঠাবে। বোঝা গেল বিষয়টা, এরা আবার পার্লামেন্টেই ফেরত পাঠাবে যে হ্যাঁ তোমরা রিমুভাল করো। পার্লামেন্টে সিম্পল মেজরিটি, যেটা আমি আগেও বলেছিলাম যে সিম্পল মেজরিটি কি, 2/3 ভোট হতে হবে। ঠিক আছে, সিম্পল মেজরিটি দিয়ে চিফ জাস্টিসকে সরানো হবে। বোঝা গেল হিসাবটা। প্রথমে একটা প্রস্তাব আসবে পার্লামেন্টে, পার্লামেন্ট থেকে যখন প্রস্তাবটা আসলো তখন 3টা জাজের একটা প্যানেল হবে, সেই জাজ প্যানেল তারা খতিয়ে দেখবেন বিষয়টা, সেখান থেকে আবার তারা পার্লামেন্টে পাঠাবেন, তারপরে তাকে সিম্পল মেজরিটি দিয়ে রিমুভ করা হবে। এইটা হচ্ছে প্রসেস। ঠিক আছে, চিফ জাস্টিসকে সরানো। আচ্ছা, শপথ আমরা জানি যেহেতু সুপ্রিম কোর্ট বলা হচ্ছে এবং চিফ জাস্টিসের কথা বলা হচ্ছে, হাইয়েস্ট পোস্ট জাজের, তো সেই ক্ষেত্রে আমরা জানি শপথ কার কাছে হতে পারে, শুধুমাত্র প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট না থাকলে তখন যে অফিস হোল্ড করছে প্রেসিডেন্টে সে করাবেন, যেমন ভাইস প্রেসিডেন্ট করাতে পারে যদি প্রেসিডেন্ট না থাকে, অ্যাবসেন্ট। আচ্ছা, আরেকটা জিনিস নিষেধাজ্ঞা কি দেওয়া রয়েছে, যে কোন সুপ্রিম কোর্টের জাজ কোনো কোর্টে উকিল হিসেবে কাজ করতে পারবেন না, ওকালতি করতে পারবেন না, তিনি অনলি জাজ হিসেবেই থাকবেন। ঠিক আছে, তাহলে আর্টিকেল 24 কি বলছে, 124 একবার বলে ফেলো সবাই দেখি, কি কি বুঝলে? যে সুপ্রিম কোর্ট থাকতে হবে এবং সুপ্রিম কোর্টে সিজিআই সম্পর্কিত রিমুভাল এবং তার কোয়ালিফিকেশন
ঠিক আছে, সিজিআই মানে চিফ জাস্টিসের রিমুভাল কিভাবে হয় এবং তার কোয়ালিফিকেশন কি আছে সেইটা। এটা হচ্ছে আর্টিকেল 1 to 4। এবার আর্টিকেল 1 to 5 চলে আসবো। আর্টিকেল 125। 125 কি বলে? যেটা স্যালারির কথা বলে, স্যালারি, সুপ্রিম কোর্টের জাজদের স্যালারি। এবার স্যালারির বিষয়টা কি আছে, স্যালারি দু রকমের হয়, ঠিক আছে। এটা যখন আমরা ইকোনমিক্স পড়বো তখন আর একটু ভালো করে জানবো। স্যালারি হচ্ছে মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে চার্জড বলে, ঠিক আছে, একটা স্যালারিকে বলে চার্জ স্যালারি, চার্জ এক্সপেন্ডিচার, আর একটা মেড ফর্ম বলে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি মানেটা কি। একটাকে বলে চার্জ, চার্জ এক্সপেন্ডিচার, আর একটাকে বলে মেড ফর্ম। এগুলোর কেন আমি জানাচ্ছি, এগুলোর গুরুত্বটা এখানেই যে চার্জ যেটা এক্সপেন্ডিচার থাকবে এটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে আসে, মানে এখানে আমরা ভোটার অধিকার নেই, পার্লামেন্টে ভোট দিয়ে তুমি স্যালারিকে বন্ধ করতে পারবে না, বোঝা গেল। এই চার্জ এক্সপেন্ডিচারকে কখনোই আমরা স্টপ করতে পারবো না, যতই আমাদের ইমার্জেন্সি আসুক আর যাই আসুক। কিন্তু এই যে মেড ফর্ম যেটা আছে এটাকে আমরা চাইলে বন্ধ করতে পারি, ঠিক আছে। চার্জ এক্সপেন্ডিচার কেন এটাকে জাজদের এখানে রাখা হয়, কারণ জাস্টিসটা যাতে সঠিক হয়, বুঝলি। এবার যদি ধর একটা সরকার, কেন কনসেপ্টটা বোঝার চেষ্টা করে, একটা সরকার আসলো, সে নিজের ইচ্ছা মতো স্যালারি বন্ধ করছে বা বাড়াচ্ছে কমাচ্ছে যদি করে এটা, তাহলে কি একটা জাজদের উপরে প্রেশার আসবে যে আমার তো বেতন বন্ধ হয়ে যাবে বা কিছু, এই একটা থিঙ্কিং থট আসবে। জাজরা যেহেতু নিরপেক্ষ থাকতে পারে সেই জন্য তাদেরকে চার্জ এক্সপেন্ডিচারে রাখা হয়, তাদের স্যালারি, যে ওখানে স্যালারি থেকে হাত দিতে পারবে না, তুমি যাই রায় যাও কেন, ঠিক কিনা, মানুষকে যাতে নিরপেক্ষ ভাবে থাকতে পারে। তো 125 সেটাই বলে যে স্যালারি, 125 থেকে আমরা জানবো হচ্ছে স্যালারি। স্যালারি তাহলে দু রকমের হয়, আর যখন ইয়ে পড়বো ইকোনমিক্স পড়বো ভালো করে তখন আরো জানবো। মোট কথা মনে রাখতে হবে যে এখানে ভোটিং হয় না, ভোটিং হয় না, ঠিক আছে, আর এটাতে ভোটিং হয়। এটা হচ্ছে লোকসভা বা রাজ্যসভায় হিসেব বাজেট যখন হয় তখন এটা নির্ধারিত করা হয় ওই জায়গাটা। আচ্ছা, কেউ বলতে পারবে যে এটা কত নাম্বার শিডিউলে আমরা স্যালারির কথা বলে থাকি? শিডিউল, যখন আমরা শিডিউল পড়েছিলাম 2 নাম্বার, মনে আছে কি পড়েছিলাম? এরকম একটা পড়েছিলাম, টিয়ার্স অফ ওল্ড। তাহলে টি ফর ছিল নাম, টেরিটরিজ, নেম অফ দ্য টেরিটরিজ, আর ই ফর ছিল অ্যামলমেন্ট। অ্যামলমেন্ট কথার অর্থই হচ্ছে স্যালারি। তার মানে শিডিউল 2 তে আসছে স্যালারি জাজদের, ঠিক আছে। এটা মনে রাখ, এখানে মাথায় থাকে জানো, এটা আছে শিডিউল 2 এর কথা বলা হচ্ছে। শিডিউল 2 তে জাজদের স্যালারির কথা বলা হয়। আর্টিকেল 26, 126। অ্যাপয়েন্টমেন্ট, এখানে কিছু বলার নেই। অ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে কিভাবে তাদেরকে নিয়োগ করা হবে, নিয়োগ অ্যাপয়েন্টমেন্টের কথা বলে। অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাক্টিং চিফ জাস্টিস। চিফ জাস্টিস যদি, চিফ জাস্টিস পদের অর্থ হচ্ছে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এখান থেকে শুধু একটা বিষয় জানতে হবে যে যখন মনে কর প্রধান বিচারপতির সিজিআই এর সিটটা ফাঁকা থাকবে, ভ্যাকান্ট থাকবে, প্রধান বিচারপতির সিটটা ফাঁকা থাকবে, ঠিক আছে, তখন রাষ্ট্রপতি আদালতের কাছে বলতে পারেন যে আমাদেরকে কিছু বিচারপতি দেওয়া হোক, হ্যাঁ, যাতে আমরা সেই সিটটাকে ভ্যাকান্ট করতে পারি। মানে রাষ্ট্রপতি যেহেতু নিয়োগ করছে তো রাষ্ট্রপতির হাতেই থাকে সেই জিনিসটা, ঠিক আছে। এটুকুই, আর কিছু এখানে জানান। নেক্সট 127 নম্বরে বলছে আর্টিকেল 127, ওই তো অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডহক জাজেস। যদি চিফ জাস্টিস না থাকে সেই ক্ষেত্রে অস্থায়ী বিচারপতিদের নিয়োগের কথা এখানে বলা হচ্ছে। অস্থায়ী বিচারপতি, বিচারকদের কোরাম, কোরাম কথাটা আমরা পার্লামেন্টের ক্ষেত্রে পড়েছি যে কোরাম জিনিসটা কি। কোরাম হচ্ছে যদি, হ্যাঁ, 10/1 এটাকে বলা হয় কোরাম, ঠিক আছে। কোরাম হচ্ছে ধর পার্লামেন্টের যে মেম্বার সংখ্যা রয়েছে 10/1 আমরা সবসময় কোরাম বলে থাকি। সেই ক্ষেত্রে সেই জিনিসটাও এখানে বর্তায়। পরিচালনা করার জন্য যদি বিচারকদের কোরাম বা ন্যূনতম সংখ্যা কম থাকে, মানে 10 ভাগ করে দিলাম,
পুরো সংখ্যাটাকে, তার 1 ভাগের থেকেও কম আছে, তাহলে সেই ক্ষেত্রে বিচারপতি হচ্ছে রাষ্ট্রপতির সম্মতি নিয়ে হাইকোর্ট থেকে বিচারপতিদের তিনি নিয়ে আসতে পারেন। ঠিক আছে, মানে মূলত এখানে বলতে চাইছে যে সুপ্রিম কোর্টের সিজিআই উইথ দ্য পারমিশন প্রেসিডেন্টের নিয়ে তিনি হাইকোর্ট থেকে কি করতে পারেন, জাজেসদের আনতে পারেন, এটাই বলা হচ্ছে। ঠিক আছে, আর্টিকেল 128 দেখ বলেছে সিটিং অফ দ্য সুপ্রিম কোর্ট। আমরা কি জানি সুপ্রিম কোর্ট কোথায় আছে রে? দিল্লিতে। সুপ্রিম কোর্টের ব্রাঞ্চকে অ্যাকচুয়ালি আমরা যে যখন শাখার কথা বলি বিভিন্ন ক্ষেত্রে, ধর কোনো কোম্পানি আছে তার ব্রাঞ্চ এখানে আছে, তার আউটলেট এখানে আছে। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেটা ব্রাঞ্চ হয় না, ওটা বেঞ্চ হয়। ঠিক আছে, বা জাজদের ক্ষেত্রে বিচারপতিদের ক্ষেত্রে ওটা বেঞ্চ হয়। ঠিক আছে, তো যদি আমরা মনে কর সিটিং হ্যাঁ ওটাই বলছি। দাঁড়া 1 মিনিট, মনে হচ্ছে। ঠিক আছে, দেখ ধরে নে কোনো বিচারপতি সিজিআই, ঠিক আছে, তিনি হচ্ছেন কোনো কেসে তিনি রায় দিয়েছেন। হ্যাঁ, এবার তার হচ্ছে 65 ইয়ার্স ওল্ড হয়ে গেছে তার। আমরা কি জানি 65 বছর পর্যন্ত তিনি জাজ হিসেবে থাকতে পারবেন এবং তিনি রিটায়ার্ড করেছেন। এবার ঘটনাচক্রে যে এই কেসটা আবার উঠে এলো, তিনি একটা কেসে রায় দিয়েছিলেন, সেই কেসটা আবারও সুপ্রিম কোর্টে চলে এসেছে কোনোভাবে রিলেটেড ভাবে। হ্যাঁ, তিনি রিটায়ার্ড হয়ে গেছেন। সেই ক্ষেত্রে কি হবে, সুপ্রিম কোর্টের প্রেজেন্ট বিচারপতি যিনি আছেন, যিনি তখন বর্তমান সিজিআই বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তিনি চাইলে এই পূর্বের যে সিজিআই তার হেল্প নিতে পারেন এবং তিনি তাকে ডাকতে পারেন সুপ্রিম কোর্টে। ঠিক আছে, এটাই বলতে চাইছে, এইটা আর কিছুই না। যেহেতু তিনি সেই কেসটার অংশে ছিলেন, কেসটার মধ্যে ছিলেন, তাই জন্য তার হেল্প চাওয়ার জন্য যে বর্তমান সিজিআই সে ডাকতে পারেন। ঠিক আছে, 129 কি বলছে, সুপ্রিম কোর্ট হচ্ছে কোর্ট অফ রেকর্ড বলা হয় এটাকে। কোর্ট অফ রেকর্ড মানে সুপ্রিম কোর্টের সব কথা কি হয়, রেকর্ডেড হয়। ঠিক আছে, মনে রাখতে হবে। দেখবি কেউ যদি পার্লামেন্টের লাইভ সেশন গুলো দেখে থাকিস, তাহলে ওখানে দেখবি ওম বিড়লা বলে থাকে নাথিং উইল গো অন রেকর্ড, প্লিজ সিট ডাউন এরকম বলে। দেখবি নাথিং উইল গো অন রেকর্ড বলে না, চিৎকার করে না। রাহুল গান্ধী বা অন্যান্য অপোজিশনের যারা চিৎকার করে হই হট্ট করে, তখন ওম বিড়লা দেখবি বলে নাথিং উইল গো অন রেকর্ড, মানে কথার অর্থ কি, রেকর্ডে কিচ্ছু যাবে না আপনারা যা বলছেন। রেকর্ড মানে সেগুলো রিটেন করা হয়, লেখা হয়। ঠিক আছে, যে কথাগুলো বলা হচ্ছে, যে আলোচনাগুলো হচ্ছে, সেগুলো সব লেখা হয়। ঠিক আছে, সেটাকে বলে রেকর্ড। তো সুপ্রিম কোর্ট হচ্ছে কোর্ট অফ রেকর্ড, মানে সুপ্রিম কোর্টে যে যে যাই কথা বলুক না কেন জাজ, সেটা সবকিছু এ টু জেড দাড়ি কমা সহ রেকর্ড হয়। জাজের কোনো রায় যদি কখনো দেখে থাকিস, জাজ এইভাবে রেকর্ড করে যে একটা লাইন বললো ফুল স্টপ পর্যন্ত জাজ বলে যে ফুল স্টপ, তারপরে একটা রায় দিল কমা, এভাবে মুখে উচ্চারণ করে ফুল স্টপ কমা সব বলে, কারণ ওগুলো সব অন রেকর্ড ওরা লেখে। বুঝতে পেরেছিস? তো সেই জন্য বলা হয় সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড। এটা শুধু সুপ্রিম কোর্ট না, সব জায়গাতে রেকর্ড রাখা হয়, কিন্তু মেনলি সুপ্রিম কোর্টকে কোর্ট অফ রেকর্ড বলা হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখবি একটা কথা খুব উঠে আসে যে কন্টেম্পট অফ কোর্ট। কন্টেম্পট অফ কোর্ট বলে। ঠিক আছে, কন্টেম্পট কথার অর্থ হচ্ছে কোর্টের অবমাননা। এই দেখ লেখা আছে, এই অবমাননা। অবমাননা কথার অর্থ হলো, তোকে ধর বলা হলো যে তুই 20 তারিখে তোর পেশি আছে, কোর্টে আসতে হবে, তোকে হাজিরা দিতে হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 20 তারিখে আসতে হবে, তোর কাছে একটা চিঠি আসলো, তুই এবার মনে মনে ভাবলি হয়ে যাবো না, কি হয়ে যাবে, ওটা করতে পারবি না, তাহলে কন্টেম্পট অফ কোর্ট হবে। ঠিক আছে, মানে কোর্ট তোমাকে ডেকেছে,
তাহলে তুমি কোর্টের আদেশের অবমাননা করা হলো, তাহলে কি শাস্তি হবে? ঠিক আছে, এটা রিলেটেড হচ্ছে রেকর্ডের সাথে, মনে রাখবি। হ্যাঁ, কন্টেম্পট অফ কোর্ট রিলেটেড। হ্যাঁ, ওটা সবার জন্য, পুলিশের জন্য হতে পারে, জনগণের জন্য হতে পারে, নেতামন্ত্রীর জন্য হতে পারে, সবার জন্য, এভরিওয়ান। এমনকি হাইকোর্টের জন্য হতে পারে, যে হাইকোর্টের যারা বিচারপতি বা জাজ প্যানেল রয়েছে তাদের কোনো জাজ সুপ্রিম কোর্টের পছন্দ হয়নি, তারা হচ্ছে তাদেরকে সামান করলো, ডাকলো, সেক্ষেত্রে আসতে হবে তাদের। ঠিক আছে, যদি না আসে তাহলে হবে কন্টেম্পট অফ কোর্ট। শাস্তিটা সেটাও সেই হিসাবে হবে। দেখা গেলো প্রথমবার ডাকলে আসবে না, দ্বিতীয়বার ডাকলে আসবে না, তিনবারের বার হয়তো সাসপেন্ড হবে বা কিছু হবে, তাকে ধরে নিয়ে আসতে হবে, এরকম কিছু একটা না। অত কিছু মেজর শাস্তি নেই, কিন্তু শাস্তি আছে আর ফাইন হতে পারে, টাকা। আচ্ছা, আর্টিকেল 130 সিট অফ দ্য সুপ্রিম কোর্ট বলছে সিট। আমি কি বললাম যে দিল্লিতে হচ্ছে বর্তমান কোথায় আছে, কোথায় বসছে? দিল্লিতে। সুপ্রিম কোর্ট কোথায় আছে? দিল্লিতে আছে। এবার চাইলে যদি কেউ কোনো সিজিআই চায় যে দিল্লি থেকে আমি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাবো, তাহলে বেঞ্চটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবে চাইলে। ঠিক আছে, পুরো সুপ্রিম কোর্টের বেঞ্চটাকে উঠিয়ে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসলো, সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গলে আছে, হতে পারে, সম্ভব। সেক্ষেত্রে পারমিশন নিতে হবে কার? প্রেসিডেন্টের। ঠিক আছে, সবকিছুতে মনে রাখবো যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি পারমিশন ছাড়া করতে পারবেন না, রাষ্ট্রপতি পারমিশন লাগবে। ঠিক আছে, এটা তাহলে মনে রাখবো সিট দিয়ে, যে সিট সুপ্রিম কোর্টের সিট চেঞ্জ করতে গেলে, যেখানে সিটিং হচ্ছে তার পরিবর্তন করতে চাইলে রাষ্ট্রপতি পারমিশন নিয়ে সেটা করতে হবে। এটা কি বলছে 130। এগুলো সব একটা ট্রিক দিয়ে আমরা মনে রেখে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। সুপ্রিম কোর্টের মূল এখতিয়ার বা অরিজিনাল জুডিসডিকশন বলা হয় এটাকে। মূল এখতিয়ার কতটা, সুপ্রিম কোর্টের এখতিয়ার কতটা? সুপ্রিম কোর্ট মূলত হচ্ছে এক্সট্রিম, মানে এক্সট্রিম পয়েন্ট, তাই না? বিচারের এক্সট্রিম পয়েন্ট, যখন কোথাও আর কাজ হচ্ছে না তখন আমরা সুপ্রিম কোর্টে দৌড়াই। হ্যাঁ, এবার সুপ্রিম কোর্টে এক মামলা একাধিকবারও যেতে পারে। ধর কেউ স্যাটিসফাইড না তার কেসের রেজাল্টে, সে আবারও অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, আবারও সে যেতে পারে। সুপ্রিম কোর্ট মূলত কি ধরনের কাজ করে থাকে? যদি ভাব কোথাও একটা স্টেট ভার্সেস সেন্টার, সেন্টার মানে কেন্দ্র, স্টেট আর সেন্টারের মধ্যে একটা ক্লাস চলছে, গন্ডগোল চলছে বাজেট নিয়ে, বা স্টেটে হয়তো অন্য সরকার আছে, সেন্টারে অন্য সরকার আছে, যেমন টিএমসি আর বিজেপি ছিল কিছুদিন আগে অবধি, তখন তাদের মধ্যে ক্লাস চলছে কিছু নিয়ে, তারা তাহলে কোথায় যাবে? সুপ্রিম কোর্টে যাবে। তারা কোনো হাইকোর্টে যেতে পারবে? হাইকোর্টে কি করে যেতে পারবে না। সেন্টার আর স্টেটের মামলা সবসময় কোথায় হবে? সুপ্রিম কোর্টে। কোন স্টেটের মামলা চলছে, ধর ওয়েস্ট বেঙ্গল আর বিহারের কোনো একটা গন্ডগোল হচ্ছে, তাহলে সেটাও আমরা সুপ্রিম কোর্টেই নিয়ে যেতে হবে। কারণ বিহারের হাইকোর্ট আছে, পশ্চিমবঙ্গেরও হাইকোর্ট আছে, তো হাইকোর্টে নিয়ে গিয়ে কি করবি? তাহলে তোকে তার থেকে উচ্চতে নিয়ে যেতে হবে, তাহলে সুপ্রিম কোর্ট নিয়ে যেতে হবে। বোঝা গেল? এইরকম মানে বড় বড় যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে সবসময় সুপ্রিম কোর্টের আওতাতে থাকে। ঠিক আছে, ওটাই বলছে অরিজিনাল জুডিসডিকশন, সুপ্রিম কোর্টের এখতিয়ার কতটা, এটা কততম আর্টিকেল বলছে আমাদের? 131। হ্যাঁ, আচ্ছা, এখানে মনে রাখবো যে অ্যাপেলেট, এই কথাটা মনে রাখবো, অ্যাপেলেট জুরিসডিকশন। কারণ আমি আগেও বলেছি যে কিছু কিছু কি পয়েন্ট মনে রাখতে হবে পুরোটাকে মনে রাখার জন্য, কারণ এত বড় বাংলাটা মনে রাখা একটু মুশকিল। ঠিক আছে, অ্যাপেলেট কথার অর্থ হচ্ছে নিম্ন আদালতের রায়কে, ধর হাইকোর্টে কোনো রায় দিয়েছে, ঠিক আছে, এবার সুপ্রিম কোর্ট চাইলে সেই রায়টাকে খারিজ করে নিজের আন্ডারে কেসটাকে আনতে পারে। ঠিক আছে, এটাকে বলে, এই যে বলেছে জুরিসডিকশন সুপ্রিম কোর্ট অ্যাপিলস ফ্রম দ্য হাই কোর্ট ইন দ্য সার্টেন কেসেস, মানে কথার অর্থ হচ্ছে সেখান থেকে উঠিয়ে নিয়ে নিজের আতা নিয়ে আসে, এটাকেই বলে অ্যাপেলেট। ঠিক আছে, অ্যাপেলেট জুরিসডিকশন মানে কেসটাকে সুপ্রিম কোর্ট চাইলে পুরোপুরি তুলে নিয়ে নিজের আওতায় আনতে পারে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট চাইলে কোনো কেস ফাইল হওয়ার আগেই সেটা নিজেই নিজের আওতায় আনতে পারে। যেমন দেশে ধর এই যেমন স্টুডেন্ট প্রোটেস্টটা হচ্ছে, তোরা কি জানিস স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছে যন্ত্র মন্ত্রে, বিশাল খারাপ অবস্থা। ধর যদি সুপ্রিম কোর্ট চায়, কেউ ধর কেস ফাইল করলো না, করেনি কেউ, কেসের কিছু ফাইল টাইল করেনি, চাইলে নিজে থেকে কেসটা নিজের হাতে আনতে পারে। ঠিক আছে, হ্যাঁ চাইলে পারে, কিন্তু যাই হোক আমাদের চিফ জাস্টিস বলে দিয়েছেন যে এগুলো ব্যাপারে তিনি মাথা ঘামাবেন না, তার অনেক সময় কম। আচ্ছা,
এটা ছিল হচ্ছে কনস্টিটিউশনাল ম্যাটার। মনে রাখবি যে অ্যাপিলেট কেসের ক্ষেত্রে 3 ধরনের জিনিস হয়। অ্যাপিলেট কেস মানে হচ্ছে নিম্নতম আদালত থেকে কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে আসবে সুপ্রিম কোর্ট নিজে থেকেই, ঠিক আছে। এই অ্যাপিলেট ব্যাপারটার মধ্যেও এই জুডিসডিকশন যে ব্যাপারটা, অ্যাপিলেট জুডিসডিকশন, আমি এটাকে শর্টে লিখছি, ওই জন্য এইভাবে লিখছি। অ্যাপিলেট জুডিসডিকশনের মধ্যেও 3টে ভাগ আছে। হ্যাঁ, অ্যাপিলেট তাহলে বুঝলি জিনিসটা কি? অ্যাপিলেট মানে নিম্নতম আদালত থেকে কেসটাকে নিজের হাতে নেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে কি অ্যাপিলেট। এর মধ্যেও 3টে ভাগ আছে, ঠিক আছে। যেটা প্রথম ছিল 132 নাম্বার ছিল, সেটা হচ্ছে যদি কনস্টিটিউশনাল কোনো ম্যাটার হয়। কনস্টিটিউশনাল ম্যাটার মানে যদি কোনো সংবিধান জড়িত যদি কিছু বিষয় থাকে, সংবিধান সম্পর্কিত যদি কিছু বিষয় থাকে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে 133 হচ্ছে যদি কোনো সিভিল সম্পর্কিত কোনো বিষয় থাকে। সিভিল কথার অর্থ মানে আমাদের এই সামগ্রিক, মানে সিভিল মানে হচ্ছে সাধারণ পাবলিক এই সব পাবলিক অ্যাকাউন্টসের যদি কিছু বিষয় থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে ওটাই। এই দেখ, সিভিল ম্যাটার্স মানে হচ্ছে প্রপার্টির ক্ষেত্রে, ম্যারেজ, ডিভোর্স, এই সমস্ত বিষয়, বোঝা গেল? ম্যারেজ, ডিভোর্স, এগুলো হচ্ছে সিভিল ম্যাটার। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, এগুলো হচ্ছে সিভিল ম্যাটার। এই ক্ষেত্রেও অ্যাপেলেট জুরিসডিকশন করতে পারে। দেখা গেল হাইকোর্টে কেসটা ভালো লাগছে না, সুপ্রিম কোর্টে তুলে নিয়ে নিজের কাছে নিয়ে আসবে। আর একটা হয় সেটা হচ্ছে ক্রিমিনাল ম্যাটার, 34, ঠিক আছে। ক্রিমিনাল ম্যাটার, ক্রিমিনাল নিশ্চয়ই বলতে হবে নাকি? ক্রিমিনাল ম্যাটারে 34 হচ্ছে ক্রিমিনাল ম্যাটার। তাহলে পরপর মনে থাকবে, প্রথমটা হচ্ছে কনস্টিটিউশনাল 132, 133 সিভিল, আর 134 ক্রিমিনাল। এই যে ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে, ক্রিমিনাল ম্যাটার্সের ক্ষেত্রে অ্যাপিলেট জুরিসডিকশন করতে পারে। অ্যাপিলেট মানে হচ্ছে, আমি বারবার বলছি, নিজের হাতে নিয়ে নেওয়া, তুলে নেওয়া কেসটাকে, ঠিক আছে, রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া, বা নিম্নতম কোর্ট থেকে উপরে নিয়ে আসা। 135 ফেডারেল কোর্ট। ফেডারেল কোর্ট কে বলতে পারবে কি? এগুলো পড়েছিস ফেডারেল কোর্ট জিনিসপত্র? পারবে কেউ বলতে ফেডারেল ফেডারেল মানে কি বলে? হ্যাঁ, মানে বিষয়টা যখন আমাদের দেশে ইংরেজ শাসন ছিল, ঠিক আছে, যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল, সেই সময় ফেডারেল কোর্ট বসতো, বুঝলি তো। এবার ফেডারেল কোর্টের কাছে সমস্ত পাওয়ার ছিল, তো ফেডারেল কোর্টের কাছ থেকে পাওয়ারটা এখন সুপ্রিম কোর্টের কাছে ট্রান্সফার হয়েছে। এই বিষয়টাই এখানে বলেছে, জুরিসডিকশন এন্ড পাওয়ার্স টু অফ দ্য ফেডারেল কোর্ট আন্ডার দ্য এক্সিস্টিং ল এক্সারসাইজেবল বাই দ্য সুপ্রিম কোর্ট। মানে ফেডারেল কোর্টের যে আওতাটা ছিল, যে পাওয়ারটা ছিল, সেটা এখন সুপ্রিম কোর্টে ট্রান্সফার হয়েছে। কারণ আমরা দেশ স্বাধীনের পর সুপ্রিম কোর্ট গঠন করেছি, তাহলে যা যা পাওয়ার ছিল সব সুপ্রিম কোর্টে চলে এসছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে স্পেশাল লিভ টু অ্যাপিল বাই দ্য সুপ্রিম কোর্ট। এটার কথার অর্থ হচ্ছে, ধর তুই রাজ্য সরকার হাইকোর্টে কোনো একটা তোর বিচার হলো, তুই তোর পেলি না, তুই রায়টা তোর ভালো লাগলো না, পেলি না, তাহলে তুই একটা অ্যাপিল করতে পারিস সুপ্রিম কোর্টে। রায় দানের পরে অ্যাপিল করতে পারিস সুপ্রিম কোর্টে, ঠিক আছে। এই অ্যাপিলটাই হচ্ছে 136 নম্বর আর্টিকেলে বলা আছে, যে তোর মনে কর লোয়ার ডিভিশন যে কোর্ট গুলো আছে, সেগুলোতে তোর ভালো লাগলো না, রায়টা তোর পক্ষে হলো না, তোর মনে হচ্ছে যে আমি ঠিক ন্যায় বিচার পাইনি, তাহলে তোকে তুই সুপ্রিম কোর্টে একটা অ্যাপিল করতে পারিস। কিন্তু ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের উপরে, তোর অ্যাপিলটা নিবে কি নিবে না। সুপ্রিম কোর্ট তোর ডকুমেন্টস ঘেটে দেখতে পারে যে না, ভালো লাগছে না বিষয়টা, যেটা রায় ছিল সেটাই ঠিক, তাহলে তোর অ্যাপিলটা নেওয়া হবে। বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, তুই জাস্ট একটা অ্যাপিল করতে পারিস, ট্রাইব্যুনালের দ্বারা অ্যাপিল করতে পারিস। ট্রাইব্যুনাল মানে হচ্ছে যে কোনো আদালতে তোর যে রায়টা হয়েছে, সেই রায়টা তোর পছন্দ হয়নি, তাহলে তুই অ্যাপিল করতে পারিস। অ্যাপিল করার বিশেষ অনুমতি মঞ্জুর করতে পারে। হয়ে গেল আর্টিকেল 137। ট্রাইব্যুনাল মানে হচ্ছে যে কোনো ভারতের আদালত, যে কোনো আদালতকে আমরা ট্রাইব্যুনাল বলতে পারি। মানে তুই মনে কর আজকে যদি এই যে সেন্সাস ডিউটি, ধর সেন্সাসের কিছুদিন আগে জনগণনা হলো,
যাদের মনে কর নাম আসেনি, তারা মনে কর দ্বিতীয়বার আবারও যদি নামের জন্য অ্যাপ্লাই করে থাকে, ওটাকে ফর্ম 6 বলে, ফর্ম 6 অ্যাপ্লাই করেছে, তাদের আবারও নাম আসে, তাহলে তাদের একমাত্র উপায় এখন আদালতে যাও, ট্রাইব্যুনালে, যে আমি এত তথ্য দিচ্ছি আমার সম্পর্কে, তো আমার নাম কেন আসছে না, এনা ওই যেটা আমরা করলাম এসআইআর এর নামটা কেন আসছে না। তো সেই ক্ষেত্রে তারা ট্রাইব্যুনালে যেতে পারে, মানে যে কোনো আদালতে যেতে পারে। প্রথমে ডিস্ট্রিক্ট কোর্টে গেল, ডিস্ট্রিক্ট আদালত যেটা আমাদের মালদাতে আছে, ওখানে গেল, সেইখানে দেখ মনে কর হলো না, তাহলে সে হাইকোর্টে যেতে পারে, কলকাতায় গিয়ে। ঠিক আছে, এরকম ভাবে সবকিছুকে ট্রাইব্যুনাল। আচ্ছা, সুপ্রিম কোর্টই একমাত্র পারবে নিজের অর্ডার বা ডিক্রিকে জাজ করতে। বোঝা গেল বিষয়টা? সুপ্রিম কোর্টের জাজমেন্ট অন্য কোনো আদালত জাজ করতে পারবে না। সুপ্রিম কোর্ট থেকে যে জাজমেন্টটা চলে এসেছে, সেই জাজমেন্টটা হাইকোর্টে আর জাজ করা যাবে না। সুপ্রিম কোর্টই পারবে একমাত্র নিজের অর্ডারটাকে চেঞ্জ করতে বা সেটাকে বহাল রাখতে। সেটা বলে হচ্ছে আর্টিকেল 137। ঠিক আছে, এই যে রিভিউ অফ জাজমেন্টস অর্ডার বাই সুপ্রিম কোর্ট, কথার অর্থ নিজস্ব রায়কে, যেটা নিজস্ব সে রায় দেবে, সেই নিজস্ব রায়কে নিজেই জাজ করবে। বোঝা গেল বিষয়টা? 138 কি বলে? 138 বলে যে সুপ্রিম কোর্টের যে এখতিয়ারটা রয়েছে, সেটাকে ক্ষমতাটাকে কতটা বাড়ানো যাবে বা কতটা কমানো যাবে। ঠিক আছে, এখতিয়ার বা ক্ষমতাটাকে কতটা বাড়ানো যাবে, কতটা কমানো যাবে। 139, ক্ষমতা বাড়ানো কমানো যাবে হচ্ছে যে রাজ্যে তুই ক্ষমতাটা চাইছিস, সে রাজ্যের সাথে এবং সেন্টারের সাথে, দুজনের সাথে চুক্তি করে করতে হবে। মানে সুপ্রিম কোর্ট, রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সবাই যদি রাজি হয়, তবেই সেই ক্ষমতাটা তুই এক্সটেন্ড করতে পারিস বিভিন্ন ক্ষেত্রে। সুপ্রিম কোর্ট রিটস জারি করতে পারে, মানে হচ্ছে কিছু রিট বা লেখ জারি করার ক্ষমতা প্রদান করে। যেমন হচ্ছে সংসদ আইন দ্বারা সুপ্রিম কোর্টের আর্টিকেল 23 আমরা পড়েছি, তাই না? আর্টিকেল 23 কি ছিল? রিটস ছিল কটা? কে বলতে পারে পাঁচটা কি কি? সার্টিওরাই, তাই তো? ম্যান্ডামাস মানে কি? হ্যাঁ, আর হচ্ছে হিবিয়াস কর্পাস মানে? ঠিক। তো সেই জিনিসটাকে আমরা রিট বলে থাকি। তো এই উল্লেখিত নির্দেশ বা রিট ছাড়াও অন্য যে কোনো রিট সুপ্রিম কোর্ট ক্ষমতা দিতে পারে। ঠিক আছে, ওটাই বলা হচ্ছে। আর্টিকেল 140, আরো বিভিন্ন যেগুলো ক্ষমতা আছে, আনুষঙ্গিক ক্ষমতা। আনুষঙ্গিক ক্ষমতা যেমন, আনুষঙ্গিক ক্ষমতা বলতে ধর প্রেসিডেন্টকে সাজেস্ট করা বা পার্লামেন্টারি প্রসেসে পার্লামেন্টকে কিছু সাজেস্ট করা, এগুলো সুপ্রিম কোর্ট করতে পারে, সাজেস্ট করতে পারে, কিন্তু কোনো চেঞ্জ আনতে পারবে না। পার্লামেন্টে সুপ্রিম কোর্ট ঢুকতে পারে না। ঠিক আছে, শুধু সাজেস্টই করতে পারে। পার্লামেন্ট যদি চায় যে মানবে তো মানবে, না না মানবে। আর্টিকেল 141, এটাকে বলে বাইন্ড। ঠিক আছে, বাইন্ডিং বলে, বাইন্ডিং। বাইন্ডিং মানে হচ্ছে কোনো জিনিসকে বেঁধে রাখা, কোনো জিনিসকে বেঁধে রাখা, বাইন্ড করা। ঠিক আছে, মানে সুপ্রিম কোর্ট যে আদেশ বা যে নির্দেশটা দিবে, সেটা সর্বোপরি বাইন্ডিং হবে। বাইন্ডিং মানে সবাইকে মানতে হবে। এটাই এখানে বলা হচ্ছে যে ঘোষিত আইন সমস্ত আদালতের উপর বাধ্যতামূলক হওয়া। সমস্ত আদালতের উপর কি হবে? বাধ্যতামূলক হবে যে আইনটা তারা ঘোষণা করবে। 142, আচ্ছা, ধর কোন সুপ্রিম কোর্ট কোন ডিক্রি বা আদেশ পাস করলো। ঠিক আছে, ডিক্রি বলে, কোন ডিক্রি বা আদেশ পাস করলো, সেটাকে এনফোর্স করার জন্য তার বিষয়ে সে কিছু কাজ করতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আর্টিকেল 140।